আচ্ছা, সো আমাদের টপিক হচ্ছে স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস, বা যেটাকে বলা হচ্ছে এসটিএ। সো এসটিএ শুরু করার আগে আমরা হচ্ছে কিছু বেসিক জিনিসপত্র দেখব, বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখব। সো আমাদের হচ্ছে একটা খুবই কমন জিনিস হচ্ছে, আমরা যখন প্রসেসরের স্পেসিফিকেশন দেখি বা কোনো চিপের স্পেসিফিকেশন দেখি, তখন খুবই কমন একটা প্যারামিটার হচ্ছে যে স্পিড বা ক্লক স্পিড, যেটা ক্লক স্পিড। এন্ড এটা হচ্ছে কোন ইউনিটে থাকে, ফ্রিকোয়েন্সির ইউনিটে থাকে, যেমন 2.3 গিগাহার্টজ বা 2.4 গিগাহার্টজ, ঠিক আছে। সো এই যে ক্লক স্পিড, এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্যারামিটারস দ্যাট ডিটারমাইন প্রসেসর স্পিড। মানে হচ্ছে একটা প্রসেসর কত, একটা চিপ বা একটা প্রসেসর যেটাই বলো, এটা কত তাড়াতাড়ি কাজ করবে, সেটার ওয়ান অফ দ্য প্যারামিটার হচ্ছে ক্লক স্পিড, নট দ্য অনলি প্যারামিটার। মানে ক্লক স্পিড যত বেশি হবে প্রসেসর তত ফাস্ট, এমন না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্যারামিটার, আরো অনেক কিছুই হচ্ছে স্পিডকে ডিটারমাইন করে। বাট আমরা যদি একটা সিঙ্গেল চিপ বা প্রসেসরের কথা বলি, তাহলে হচ্ছে ক্লক স্পিড যদি আমরা বাড়াই, তাহলে হচ্ছে স্পিড বাড়বে, ঠিক আছে। আচ্ছা, যেমন হচ্ছে অনেকেই ওভারক্লকিং টার্মটার সাথে পরিচিত। সো ওভারক্লক করে যেটা করা হয়, যে বেসিক্যালি ক্লক স্পিড বাড়ায় দেওয়া হয়। সো ক্লক স্পিড বাড়লে জিনিসটার স্পিড বাড়ে। যেমন আমরা যারা সেভ করছি তারা দেখছি যে আমরা যখন হচ্ছে ক্লক স্পিড বাড়াইছি, তখন হচ্ছে প্রসেসটা ফাস্টার হয়, জিনিসটা তাড়াতাড়ি কাজ করে। তাহলে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা এই ক্লক স্পিডকে কেন আরবিট্রারিলি ইমপ্রুভ করতে পারি না, মানে ক্লক স্পিডকে কেন হচ্ছে যে লাইক খুবই বড় বা খুবই হাই স্পিড ক্লক স্পিড কেন নেওয়া যায় না। সো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য সাপোজ আমরা হলো একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা চিন্তা করি। সাপোজ এখানে হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ আছে, ডি ফ্লিপ ফ্লপ। এখানে হলো ডি, এটা হচ্ছে কিউ, দেন হলো এটা কিছু গেটস এর ভিতর দিয়ে গেছে, লজিক গেটের ভিতর দিয়ে, যে এখানে হচ্ছে যে আরেকটা ফ্লিপ ফ্লপ আছে। এটা হচ্ছে এটা ডি টু, আর এটার আউটপুট হচ্ছে কিউ টু, আর এখানে হচ্ছে ক্লক, এটা ডি ওয়ান, এটা হলো কিউ ওয়ান। আর এই দুইটা ক্লক হচ্ছে সিঙ্ক্রোনাইজ। সিঙ্ক্রোনাইজ মানে হচ্ছে সেম ক্লকই হলো দুইটার ভিতরে ঢুকতেছে। তো এটা হচ্ছে ক্লক। হ্যাঁ, তো এখন আমাদের মানে এক্সপেকটেশন কি, এক্সপেকটেশন হচ্ছে যে আমরা যদি এখানে ক্লকটা আঁকি, ক্লকের ওয়েভফর্মটা আঁকি। সো প্রথম মানে আমরা জানি এটা হলো ডি ফ্লিপ ফ্লপ। সো ডি ফ্লিপ ফ্লপ ট্রিগার হয় কখন, ডি ফ্লিপ ফ্লপ ট্রিগার হয় হচ্ছে, বা ফ্লিপ ফ্লপ ট্রিগার হয় হচ্ছে ক্লকের পজিটিভ বা নেগেটিভ এজ। আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে একটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ, তাহলে হচ্ছে যখন ক্লকের পজিটিভ এজ পাবে, তখন কি হবে, তখন হচ্ছে আমার এখান থেকে যে ইনপুটটা ডিতে যেই সিগন্যালটা ছিল বা ডিতে যে ডেটাটা ছিল, ওইটা হচ্ছে কিউতে অ্যাভেলেবেল হবে আর কি। সো ক্লকের পজিটিভ এজ পাইলে, এখানে যখন আমরা ক্লকের পজিটিভ এজ পাবো, তখন কি হবে, এই ইনপুটটা বা ডিতে যেই ডেটাটা আছে ওটা হচ্ছে কিউতে অ্যাভেলেবেল হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে কিউতে আমরা আউটপুট পাইলাম। দেন আমাদের যখন এখন হচ্ছে কি আছে, এই ওয়ান যেটা, সেটা হচ্ছে কোথায় অ্যাভেলেবেল আছে, এই জায়গায় অ্যাভেলেবেল আছে। এই সেকেন্ড ফ্লিপ ফ্লপের ইনপুটে হচ্ছে এই ওয়ানটা অ্যাভেলেবেল আছে ডেটা পিনে। দেন আমরা যখন হচ্ছে ক্লকের সেকেন্ড এজটা যখন ট্রিগার হবে এই জায়গায়, দেন সেকেন্ড এজ ট্রিগার হওয়ার পর আমরা কি দেখবো, যে আমাদের যে আলটিমেট এই যে ইয়েটা ছিল, এই ডেটা পিনে যে ডেটাটা ছিল, ওটা হচ্ছে কিউ টু তে চলে আসবে। সো আমরা হচ্ছে কিউ টু তে কি পাবো, আলটিমেট আউটপুটটা পাবো। সো এভাবে কি মানে এরকম একটা সার্কিটের এক্সাম্পল যদি দিতে হয়, তাহলে আমরা সবাই কাউন্টার ডিজাইন করছিলাম, সিঙ্ক্রোনাস কাউন্টার। সো সিঙ্ক্রোনাস কাউন্টারের কথা মনে করো, সিঙ্ক্রোনাস কাউন্টার হচ্ছে অনেকটা এভাবেই কাজ করতো। সো আমাদের এই সার্কিটের এক্সপেকটেশন কি, যে ফার্স্ট ক্লক এজ, ফার্স্ট যখন হচ্ছে ক্লক ট্রিগার হবে পজিটিভ এজ, তখন হচ্ছে ডি ওয়ান এর যে আউটপুটটা, এটা হচ্ছে কিউ ওয়ান এ আসবে। দেন সেকেন্ড ক্লক এজ এর ট্রিগারিং এ কি হবে, এই যে ডি টুর যে ইনপুটটা ছিল, এটা হচ্ছে আলটিমেটলি আমরা কিউ টু তে আউটপুট হিসেবে পাবো। সো সেকেন্ড ক্লক এজ ট্রিগারিং এর পরে আমরা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট এট কিউ টু। সো এটা হলো আমাদের
এক্সপেকটেশন আর কি, এক্সপেক্টেড সার্কিটের ওয়ার্কিং প্রসিডিউর। এখন যদি আমরা এটাকে আরেকটু ডিটেলসে বিবেচনা করি, তাহলে এই সার্কিটটা যদি আমরা আবার আঁকাই, এখানে মানে কিছু আরবিটারি লজিক গেটস আর কি। সো দুইটার ক্লক হচ্ছে সিনক্রোনাইজড। সো এখন যদি আমরা প্রতিটার ইন্ডিভিজুয়াল ওয়েভফর্ম গুলো আঁকি, যে প্রথমে হচ্ছে ক্লক, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ ট্রিগারিং। সো এটা হচ্ছে সাপোজ আমার D1, সো D1, এখানে ধরো Q1, এখানে Q1, এখানে হচ্ছে D2, আর এখানে হচ্ছে সাপোজ Q2। সো আমি যদি এখন ইন্ডিভিজুয়াল ওয়েভফর্ম গুলো আঁকি, সো আমার হচ্ছে Q1 এ আউটপুট কখন আসবে? সো Q1 এ আউটপুট আসবে হচ্ছে ক্লকের এই পজিটিভ ট্রিগারিং এর সময়। সো ক্লক যখন আমার পজিটিভ ট্রিগার হবে, তখন হচ্ছে D1 এ যে আউটপুটটা ছিল, D1 এ যে ডেটাটা ছিল, এই যে 1, এই ডেটাটা কোথায় আসবে? Q1 এ আসবে। সো ক্লকের পজিটিভ ট্রিগারিং এর আগে কিউতে কিছু আসবে না, বাট D1 এ যখন হচ্ছে মানে ক্লক যখন আমার পজিটিভ ট্রিগার হয়েছে, ক্লক পজিটিভ ট্রিগার হওয়ার পরে D1 এর যে ডেটাটা, এটা হচ্ছে কিউতে চলে আসবে। সেইভাবেই হচ্ছে ফ্লিপ ফ্লপ কাজ করে। সো আসলো, আচ্ছা, এটা গেল। এখন D2। সো একটা জিনিস খেয়াল করো, যে আমার Q1 এ যে টাইমে ডেটা আসছে, হ্যাঁ, সো Q1 এ ডেটা আসছে 1। সো Q1 এ যে টাইমে ডেটা আসছে, আমি ঠিক সাথে সাথেই এই ডেটাটা D2 তে পাবো না। কেন পাবো না? কারণ এই যে ডেটাটা 1, সেটা হচ্ছে কি হবে, এই পুরা রাস্তাটা দিয়ে হচ্ছে এই D2 তে আসবে। সো এখানে যেহেতু ওয়্যার আছে, কিছু হচ্ছে সার্কিট এলিমেন্টস আছে, এই লজিক গেট গুলার জন্য, এই ওয়্যার গুলার জন্য কিছু পরিমাণ ডিলে অবশ্যই হবে। যে Q1 এ আমার যে ডেটাটা আমি পাচ্ছি, এটা ইনস্ট্যান্টেনিয়াসলি আমি হচ্ছে D2 তে পাবো না। আমার হচ্ছে এই রাস্তাগুলো দিয়ে যাইতে কিছু পরিমাণ ডিলে হবে। আমরা এগুলো হচ্ছে প্রথম ইসে দেখছিলাম, যে প্রতিটা এলিমেন্টেই কি থাকে, ক্যাপাসিটিভ লোড থাকে, যার কারণে হচ্ছে প্রোপাগেশন ডিলে হয়, এন্ড এই জিনিসগুলো হচ্ছে দেখছিলাম। সো প্রোপাগেশন ডিলের জন্য কি হবে, যে আমার Q1 এ আমি যখন ডেটা পাইছি, D2 তে আমি সাথে সাথে ডেটা পাবো না, আমার হচ্ছে একটা টাইম লাগবে। সো এটা আমরা একটু এক্সাজারেট করে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য, যে D1 এ Q1 এ ডেটা আসার কিছু টাইম পরে আমরা হচ্ছে D2 তে ডেটাটা পাবো। সো এই যে টাইমটা, যে ডিলেটা হচ্ছে, এটার নাম দিলাম আমরা হলো T ডিলে। ঠিক আছে, আচ্ছা। তো এখন এটা গেল হচ্ছে T ডিলে। এখন আমরা যদি ক্লক পালসটাকে আবার নিচে আঁকি বুঝার সুবিধার জন্য, ক্লক পালসটা নিচে হচ্ছে আবার আঁকতেছি আমরা, ক্লক। সো এখানে ছিল আমার হলো ক্লকের ফার্স্ট যে এজ ট্রিগারিং। এখন ক্লকের যে সেকেন্ড যে এজ ট্রিগারিংটা, ক্লকের যে সেকেন্ড পজিটিভ এজ, এটা যদি আমরা এখানেই নিয়ে নিই, আমরা হচ্ছে ক্লকের সেকেন্ড পজিটিভ এজ হচ্ছে এখানেই নিচ্ছি। এখানে যদি নেই, তাহলে এই যে ডিস্টেন্সটা প্রথম এজ থেকে সেকেন্ড এজ, এটা হলো যে টি ক্লক বা ক্লকের পিরিয়ড। ঠিক আছে, এটা টি ক্লক। সেটা যদি এখানেই নিয়ে নিই, তাহলে আমাদের এই সার্কিটটা ঠিকমতো কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ ক্লকের যখন সেকেন্ড এজ ট্রিগার্ড হচ্ছে, তখন কিন্তু আমার D2 তে কোনো ডেটা নাই। সো D2 তে আমার ডেটা আসেই নাই, তখনই আমার ক্লক কি হয়েছে, সেকেন্ড পজিটিভ এজ ট্রিগার্ড হয়েছে। সো এখন আমি Q2 তে যে আউটপুটটা পাবো, এটা কিন্তু হচ্ছে গার্বেজ। ঠিক আছে, সো আমরা যদি এখানে Q2 এর ওয়েভফর্মটা আঁকি, Q2 এর ওয়েভফর্ম আঁকি, তাহলে দেখবো যে যখন সেকেন্ড যেই এজ ট্রিগার্ড হয়েছে, ক্লকের যে সেকেন্ড এজ ট্রিগারিং ও আমরা হচ্ছে Q2 তে কোনো কি পাইনি, আউটপুট পাইনি। বাট আমাদের এক্সপেকটেশন কি ছিল সার্কিটের,
যে এক্সপেক্টেড ছিল হচ্ছে আমরা যখন ক্লকটা সেকেন্ড পজিটিভ এজ ট্রিগার্ড হবে তখনই হচ্ছে আমরা Q2 তে ফাইনাল আউটপুট পাবো। বাট এখানে এই ডিলের কারণে এই গ্যাঞ্জামটা হয়ে গেছে যে আমরা সেকেন্ড যখন হচ্ছে এজ ট্রিগার করছি তখনও D2 তে কোনো ডেটা নাই, D2 তে কোনো ডেটা নাই। সো D2 তে যদি কোনো ডেটা না থাকে তাহলে Q2 তেও কোনো ডেটা আসবে না। সো এখন এই সমস্যা সমাধানের জন্য আমাদের কি করতে হবে, আমরা ক্লককে তাড়াতাড়ি ট্রিগার করতে পারবো না, আমাদের হচ্ছে এই টি ক্লক যেটা টি ক্লককে হলো বাড়ায় দিতে হবে। সো টি ক্লককে যদি আমরা বাড়ায় দেই, আমরা যদি জিনিসটা এরকম করি, দেখো আমরা যদি টি ক্লক এত বড় নেই, এটা যদি হয় আমাদের টি ক্লক, তাহলে এখন দেখো আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। যখন আমরা হচ্ছে সেকেন্ড এজ ট্রিগারিং এ আসি তখন আমাদের D2 তে কি আছে, ডেটা আছে। সো এখন হচ্ছে আমাদের কি হবে, এখন যেহেতু D2 তে ডেটা আছে সো আমার হলো Q2 তে আমি কি পাবো, Q2 তে এখানে এসে আমি হচ্ছে ডেটা পাবো। ঠিক আছে। সো তাহলে দেখো আমার এই টি ডিলের জন্য কি হইলো, টি ডিলের জন্য আমরা কিন্তু আরবিটারি নিতে পারবো না, টি ক্লক নিতে পারবো না, আমাদের টি ক্লকের উপর একটা কনস্ট্রেন্ট চলে আসছে। এখন কনস্ট্রেন্টটা কি, কনস্ট্রেন্টটা আমরা এখান থেকে দেখে বুঝতেছি যে আমাদের টি ক্লক কি হইতে হবে, টি ক্লক অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু আমার কি হবে হতে হবে, টি ডিলে হইতে হবে। সো টি ডিলে ছিল এই যে এই ডিলেটা, আর টি ক্লক হচ্ছে যে আমার এই যে পিরিয়ডটা। সো এই পিরিয়ডটা যদি আমার এই ডিলের মধ্যে চলে আসে, যে এখান থেকে যদি শুরু করি তাহলেই তো আমার হচ্ছে এই D2 তে ডেটা নাই। সো আমার ক্লকটার এজ ট্রিগার করতে হবে D2 তে ডেটা আসার পরে। সো আমার অবশ্যই টি ক্লককে কি হইতে হবে, টি ডিলের থেকে বড় হতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা একটা কনস্ট্রেন্ট পেয়ে যাচ্ছি যে টি ক্লক মানে কি 1/f clock is greater or equal to টি ডিলে। সো এখান থেকে কি লেখা যায় যে আমার f clock যেটা সেটা is less or equal to টি ডিলে। তাহলে দেখো যে আমার এই ডিলের কারণে আমরা কি পাচ্ছি, একটা সার্কিটের যে ফ্রিকোয়েন্সি বা ক্লক স্পিডের একটা বাউন্ড পাচ্ছি, যে আমার ক্লক স্পিড কখনো এই সার্কিটের ডিলের থেকে বেশি আমি বানাইতে পারবো না। তাহলে আমার সার্কিটের বা কোনো একটা চিপের স্পিডের ক্ষেত্রে একটা মানে মেইন ফ্যাক্টর কি, মেইন ফ্যাক্টর হচ্ছে এই ডিলে। সো ডিলে হচ্ছে আমার চিপের স্পিড ডিটারমাইন করতে পারে। সো এই জন্য হচ্ছে এই ডিলে প্যারামিটারটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সো এখন আমরা হচ্ছে একটা জিনিস দেখি যে আমাদের কিছু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, যে আমার হলো টি ডিলেটাকে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করতে চাই যে ডিলে কিসের কিসের জন্য হয়। ডিলে হইতে পারে হচ্ছে, এগুলো আমরা একটু আরো পরে বিস্তারিত দেখব, যে ডিলে হইতে পারে দুইটা ইসের জন্য, একটাকে বলে হচ্ছে নেট ডিলে, আরেকটাকে বলে হচ্ছে সেল ডিলে। সো নেট ডিলে আর সেল ডিলে কি, নেট মানে হচ্ছে তার, নেট মানে বেসিক্যালি তার। সো ওয়্যারের কারণে যে ডিলেটা হয়, আর সেল মানে হচ্ছে যে লজিক গেট টেট বা যে কোনো একটা ইউনিট। সো এটা হচ্ছে যে তুমি বলতে পারো গেট, লজিক গেট। ঠিক আছে। তো আমরা যদি একটা নর্মাল সার্কিট দেখি, যে ধরো এখানে দুই এন্ড গেট একটা, এখানে অর গেট একটা, দেন এখানে হচ্ছে একটা ন্যান্ড গেট, এরকম একটা সার্কিট। ঠিক আছে। সো ডেটার এই ওয়্যার থেকে এই ওয়্যারে যেতে যে ডিলেটা লাগে এগুলাকে কি বলে, এগুলাকে বলে হচ্ছে ওয়্যার ডিলে বা নেট ডিলে। আর ডেটার কি হয় যে তোমার এই একটা লজিক গেটের মধ্যে যে ডিলেটা হয় এটাকে বলে হচ্ছে নেট ডিলে। ঠিক আছে। সো হিস্টোরিক্যালি আমার 1990s এর আগ পর্যন্ত, 1990s এর আগ পর্যন্ত এই যে নেট ডিলেটা ছিল এটা হচ্ছে যে অনেক বেশি ছিল, মানে একটা কম্পোনেন্টের ভিতরে ডিলেটা অনেক বেশি ছিল। লাইক হচ্ছে যে একটা সার্কিটের টোটাল ডিলের, একটা সার্কিটের টোটাল ডিলের 80% ছিল হচ্ছে নেট ডিলে, আর অনলি 20% ছিল হচ্ছে ওয়্যার ডিলে। ঠিক আছে। তো নেট ডিলে হয় হলো আমার ওই একদম পুরা বেসিক ফিজিক্যাল স্ট্রাকচার লেভেলে। ঠিক আছে। যে আমি হচ্ছে একটা লজিক গেট বানাইছি, ওই সিমস দিয়ে একটা লজিক গেট বানাইছি, ওই গেটের ভিতরে ইন্ট্রিনসিক যেই ডিলেটা ওটা হলো নেট ডিলে। আর ওয়্যার ডিলে হচ্ছে যে ওয়্যারের জন্য এটা হলো খুব কম। সো 1990s এর আগ পর্যন্ত ফিজিক্যাল ডিজাইনারদের কাজ অনেক কম ছিল, মানে হলো যারা রাউটিং করে, সো রাউটিং খুবই আনইম্পর্টেন্ট ছিল, যে তার আমি যত বড়ই দিই না কেন, কারণ ওয়্যার ডিলে যেহেতু কম সো ওটা ম্যাটার করতেছে না। সো রাউটিং হচ্ছে
খুব বেশি সিগনিফিকেন্ট ছিল না 1990s এর আগ পর্যন্ত, কারণ রাউটিং এর জন্য ডিলে পরিবর্তন হইতো না। বাট 1990s এর পরে যেটা হয়েছে যে আমাদের ফ্যাব্রিকেশন নোড অনেক কমে আসতেছে, 45 ন্যানোমিটার, 65 ন্যানোমিটার। সো ফ্যাব্রিকেশন নোড যত কমতেছে, মানে ট্রানজিস্টর যত বেশি স্কেল ডাউন হচ্ছে, তত যেটা হয় যে আমার চ্যানেল লেন্থ কমে। অবশ্যই চ্যানেল লেন্থ যেহেতু কমতেছে, সো আমার ইন্ট্রিনসিক যে ডিলেটা হচ্ছে, নেট ডিলেটা, এই নেট ডিলেটা হচ্ছে কমে আসতেছে। সো নেট ডিলে কমে আসতেছে, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আমরা যত ছোট ইয়েতে যাচ্ছি, ছোট ফিচার সাইজে যাচ্ছি বা ছোট নোডে যাচ্ছি, তত হচ্ছে আমার তারের যে থিকনেসটা, ওয়্যারের থিকনেস, ওয়্যারের থিকনেস হচ্ছে ছোট হয়ে আসে। মানে আমরা যত ছোট নোডে যাব সবকিছুই হচ্ছে ছোট করতে হবে, গেট, চ্যানেল, এরপরে হচ্ছে ট্রানজিস্টর, এরপরে হলো ওয়্যারের যেই থিকনেস, সবই হচ্ছে ছোট হইতে হয়। সো ওয়্যারের থিকনেস যদি ছোট হয়, তাহলে আমরা ইন্টারকানেক্টে দেখছি যে আর ইজ প্রপোর্শনাল টু কি, যে এল বাই এ। সো এল যদি ছোট হয় তাহলে হচ্ছে ওয়্যারের রেজিস্ট্যান্স যেটা, সেটা হলো বাড়বে। সো ওয়্যারের রেজিস্ট্যান্স যদি বাড়ে, তাহলে ওই যে আরসি, এটা বাড়তেছে, এটা বাড়লে হচ্ছে আমার ডিলেও হলো বাড়বে। সো এখনকার টেকনোলজিতে হচ্ছে আমার জিনিসটা পুরাপুরি উল্টা হয়ে গেছে। সো এখন কি হয়, এখন হচ্ছে যে নেট ডিলে কমে কমে প্রায় হচ্ছে টোটাল ডিলের 20% হচ্ছে আহ, কি বলে, এটা হলো সেল, এখানে নেট লিখে রাখছি কেন, সরি, এটা হলো সেল ডিল। ঠিক আছে, সেল মানে হচ্ছে যে ওই ইসের কম্পোনেন্ট আর কি। সো আর হলো তোমার এই সেল ডিলেটা এখন হচ্ছে যে 20%, আর ওয়্যার ডিলে যেটা, এটা হলো এখন বেড়ে 80% হয়ে গেছে। সো এখন হচ্ছে রাউটিং অনেক ইম্পর্টেন্ট। সো রাউটিং যদি আমি অপটিমাইজলি করতে পারি, তাহলে হচ্ছে আমি সার্কিটের ডিলে অনেক কমায় ফেলতে পারবো। ঠিক আছে, সো এগুলো গেল হচ্ছে কিছু হিস্টোরিক্যাল আলাপ আলোচনা। এখন আসি হচ্ছে কিছু আরেক কিছু কনসেপ্টে, যেটা হলো যে সেট আপ অ্যান্ড হোল্ড। সেট আপ অ্যান্ড হোল্ড, সো এই কনসেপ্ট গুলো আমরা ডিএলডি তে মনে হয় হালকা পাতলা দেখছিলাম, আমার নিজেরও খেয়াল নাই দেখছি কি দেখি নাই, বাট স্টিল আবার হচ্ছে একটু রিভিউ করে আসো। তো সেট আপ এন্ড হোল্ড বলতে কি বোঝায়, আমরা হচ্ছে আবারও সেই ডি ফ্লিপ ফ্লপটায় আসি। এটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ, এখানে ডি, এখানে হচ্ছে কিউ, আর এখানে হচ্ছে ক্লক। ঠিক আছে, তো আমরা হলো ওয়েব ফর্ম গুলা জানি, যে এখানে হলো ডি, ক্লক, আর হচ্ছে সাপোজ কিউ। সো ডি তে সাপোজ একটা ভ্যালু আছে, আর আমার হচ্ছে যে এখানে ক্লক এজ ট্রিগার্ড হয়েছে, তাহলে কি হবে, আমরা দেখছি যে যে জায়গায় ক্লক ট্রিগার্ড হয়েছে, ক্লক যখন ট্রিগার হবে, এই ডি এর যেই ভ্যালুটা ছিল ওটা হচ্ছে কিউতে চলে আসবে। ঠিক আছে, সো ডি এর যে ভ্যালুটা ওটা হচ্ছে কিউতে চলে আসে। সো এটা হচ্ছে একটা মানে ডি ফ্লিপ ফ্লপের বেসিক। এখন এখানে কিছু শর্ত আছে। শর্তটা কি, যে আমার এই ডি এর যে ভ্যালুটা, এটা কিউতে আসার জন্য এই ক্লক এজ ট্রিগার্ড হওয়ার আগে, যে ক্লক এজ ট্রিগার্ড হয়েছে এই জায়গায়, সো এই ক্লক এজ ট্রিগার্ড হওয়ার আগেও কিছু সময় ধরে ডি তে ওই ভ্যালুটা হোল্ড করে রাখতে হবে, বা ওই ভ্যালুটা স্টেবল থাকতে হবে। ঠিক আছে, এই যে রিকোয়ারমেন্টটা, যে ক্লক এজ ট্রিগার্ড হওয়ার আগেও কিছুক্ষণ সেম ভ্যালু হলো ধরে রাখতে হবে, এইটাকে বলা হচ্ছে টি সেটআপ বা সেটআপ টাইম। এটাকে বলা হচ্ছে টি সেটআপ টাইম। তো আমি যদি হচ্ছে এরকম করতাম, কি করতাম, ধরো হচ্ছে যে ডি খুবই এখান থেকে শুরু করছে, হ্যাঁ, অনেক কমায় দিচ্ছি। সো দেখো যে ক্লক এজ ট্রিগার হয়েছে এখানে, বাট এর আগে সে পর্যাপ্ত সময় ধরে ওই ভ্যালুটা হোল্ড করে নাই, সেটাকে আমরা বলি হচ্ছে সেটআপ টাইম ভায়োলেশন হয়েছে। সো সেটআপ টাইম যদি ভায়োলেশন হয়, তাহলে আমরা হচ্ছে কিউতে ঠিকমতো আউটপুট পাবো না। সো তখন হচ্ছে কিউ দেখা যাবে যে জিরোই হয়ে গেছে। সো এই জিনিসটাকে বলে হচ্ছে যে সেটআপ টাইম ভায়োলেশন, যে আমার ক্লকেজ ট্রিগার্ড হওয়ার আগেও কিছুক্ষণ সময় ধরে ডিতে কি করতে হবে, ওই ভ্যালুটা হোল্ড করে রাখতে হবে। সো আমি যদি ধরো এরকম হোল্ড করে রাখি, তাহলে এই যে মানে ক্লক ইজ ট্রিগার্ড হওয়ার অনেকক্ষণ ধরেই হচ্ছে ডি তে ওই ভ্যালুটা আছে, তাহলে আমরা বলবো যে ঠিক আছে, এখানে সেটআপ টাইম ভায়োলেশন হয়নি, এখানে আমরা হচ্ছে কিউতে আউটপুট পাবো। সো এই জিনিসটাকে বলে হচ্ছে সেটআপ টাইম। দেন আরেকটা জিনিস আছে, ওইটা হলো হোল্ড টাইম। হোল্ড টাইম কি, হোল্ড টাইম হচ্ছে মানে উল্টাটা, যে ক্লক এজ ট্রিগার্ড হওয়ার পরে কিছুক্ষণ সময় ধরে আমার এই সেম ভ্যালুটাকে রিটেইন মানে ডিতে থাকতে হবে। সো যতটুকু সময় থাকতে হবে ওইটাকে বলে হচ্ছে হোল্ড টাইম। সো হোল টাইম মানে অতক্ষণ সময় যদি না থাকে, সাপোজ হচ্ছে যদি এরকম হইতো যে আমার এটা ক্লকে ট্রিগার্ড হওয়ার সাথে সাথে এটাও হচ্ছে নেমে গেছে, তখন আমরা বলতাম যে হোল টাইম ভায়োলেশন হয়েছে। সো হোল টাইম ভায়োলেশন হইলেও আমরা কিউতে কোনো
আউটপুট পাইতাম না। সো আমার ক্লক এজের সাথে কিউতে আউটপুট পাওয়ার দুইটা শর্ত আছে। শর্ত হচ্ছে ক্লক এজ ট্রিগার্ড হওয়ার আগে কিছুক্ষণ সময় ধরে ডিকে স্টেবল থাকতে হবে, আবার ক্লক এজ ট্রিগার্ড হওয়ারও কিছুক্ষণ সময় ধরে মানে পরেও কিছুক্ষণ সময় ধরে ডিকে কি করতে হবে, স্টেবল থাকতে হবে। এন্ড এই দুইটাকে বলে হচ্ছে একটা সেটআপ টাইম আর একটা হচ্ছে হোল্ড টাইম। সো টি সেটআপ হচ্ছে যে ক্লক এজ ট্রিগার্ড হওয়ার আগে কতক্ষণ ডিকে স্টেবল থাকতে হয় আর কি, যে কিউতে আউটপুট আসার জন্য, ঠিক আছে। তো আমাদের হোল্ড টাইমটা আপাতত ইম্পর্টেন্ট না, হোল্ড টাইমটাও হলো মানে টাইমিং অ্যানালাইসিস দুইটাই অনেক ইম্পর্টেন্ট, বাট হোল্ড টাইমটা আমরা আপাতত দেখবো না, আমরা হচ্ছে সেটআপ টাইমটা নিয়ে বেশি কাজ করব। সো সেটআপ টাইমটা বোঝা ইম্পর্টেন্ট এন্ড আই গেস বুঝতে পারছো। আচ্ছা, সো এটা গেল একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে ক্লক টু কিউ ডিলে। ক্লক টু কিউ ডিলে, সো ক্লক টু কিউ ডিলে কি, এটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এটা হলো যে আমার হচ্ছে ক্লকের পজিটিভে যেখানে ট্রিগার হয়েছে সেটআপ টাইমও ঠিক আছে, হোল্ড টাইমও ঠিক আছে, তাহলে আমার কিউ পাওয়ার কথা দিতে যে ডেটাটা ছিল ওইটা হচ্ছে আমরা কিউতে আউটপুট হিসেবে পাবো। বাট হচ্ছে আমার হয়তো সবকিছুতেই কিছু না কিছু ডিলে আছে। সো আমরা এইখানে ক্লক এজ ট্রিগার্ড হওয়ার সাথে সাথে হচ্ছে কিউতে কি পাবো না, আউটপুট পাবো না। আমরা হচ্ছে ক্লক এজ মানে হচ্ছে ইয়ে হওয়ার পর মানে ক্লক ট্রিগার্ড হওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে কিউতে কি আসে, আউটপুটটা আসে, ঠিক আছে। সো এই যে কিছুটা সময় যে ক্লক এজ ট্রিগার্ড হওয়ার সাথে সাথে ডিএডটা কিউতে আসে নাই, একটু যে টাইম নিছে, এই টাইমটাকে বলা হয় হচ্ছে ক্লক টু কিউ ডিলে, মানে ক্লক আসার পর থেকে কিউ এ যে ডিলে হয়। সো এটা হলো টি ক্লক টু কিউ, ঠিক আছে। আচ্ছা, সো এখন হলো আমরা প্যারামিটার গুলো বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা আমরা আগে একটু আগে যে জিনিসটা দেখলাম, যে একটু আগে বলতে এই যে এখানে যে এফ ক্লক ইজ লেস অর ইকুয়াল টু টি ডিলে হইতে হবে, এখন এই সেম জিনিসটা আমরা একটু ডিটেইলসে দেখবো আর কি। আচ্ছা, সো আসো। আচ্ছা, সো ধরো আমার হচ্ছে সার্কিটটা এরকম, এখানে হলো একটা ডি ফ্লিপ ফ্লপ, মাঝখানে হলো একটা কম্বিনেশনাল সার্কিটের ব্লক আর কি। যেমন এখানে ধরো অনেকগুলা কম্বিনেশনাল সার্কিট আছে, এখানে কোনো মানে ওই অর গেট এন্ড গেট মানে উপরে যেটা আঁকছিলাম না ওইটাই ধরো একটা ব্লকের মধ্যে এখন নিয়ে নিছি। এই যে এরকম, এটাকে এটাকে আমরা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট বা কম বলতেছি, হলো কম্বিনেশনাল সার্কিট। আর পাশে হচ্ছে আরেকটা ডি ফ্লিপ ফ্লপ। তো আগের মতোই এখন আমাদের টার্মিনোলজি গুলো, এটা হলো ডি ওয়ান, এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে আমার ডি টু, এটা হচ্ছে ডি টু, এটা হচ্ছে কিউ টু। এন্ড ক্লক দুইটা হলো সিঙ্ক্রোনাইজড, ক্লক দুইটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা আগের মতো যদি এই সার্কিটের টাইমিং অ্যানালাইসিস করি, যে প্রথমে হলো আমার এখানে যদি ডি ওয়ান এর ওয়েভ ফর্ম দেই, হচ্ছে ডি ওয়ান এর ওয়েভ ফর্ম, এখানে হচ্ছে ক্লক দেই, ক্লক দেই, এখানে হচ্ছে যে আমার কিউ ওয়ান আর হচ্ছে এখানে ডি টু, ডি টু। সো কিউ ওয়ানটা কি হবে, আমার পজিটিভ এজ যখন ট্রিগার্ড হলো, সো আমার হচ্ছে পজিটিভ এজ যখন ট্রিগার্ড হয়, পজিটিভ এজ যখন ট্রিগার্ড হয় আমার হচ্ছে, আচ্ছা, সো ক্লকের পজিটিভ এজ ট্রিগার্ড হলে ডি ওয়ান এর আউটপুটটা ইনপুটটা কিউ ওয়ান এ চলে আসে, বাট আমরা দেখছি যে সাথে সাথে আসে না, একটু হচ্ছে টাইম লাগে। সো একটু পরে আসবে, সো একটু পরে হলো কিউ ওয়ানটা আসলো। সো এই যে একটু, সো এটার নাম আমরা কি দিছিলাম, এটার নাম দিছিলাম হচ্ছে টি ক্লক টু কিউ, যে ক্লক থেকে কিউ আসতে যে সময়টা লাগে, ঠিক আছে। আচ্ছা, দেন হলো ডি টু।
সো D2টা কি হবে, D2টা আমরা জানি হলো আরো পরে আসবে। যে D2টা কি, D2টা হলো যে আমার এখান থেকে এখানে যাইতে কিছু ডিলে হবে। সো এখান থেকে এখানে যাইতে কিছু ডিলে হবে। সো আর একটু পরে আসলো। সো এই যে ডিলেটা, এই ডিলেটা কিসের কিসের জন্য হয়েছে? এই ডিলেটা হয়েছে হচ্ছে আমার Q1 থেকে D2 তে যাইতে। সো Q1 থেকে D2 তে যাইতে। সো Q1 থেকে D2 তে কি কি আছে? ওয়্যার আছে কতগুলা, আর হচ্ছে মাঝখানে একটা কম্বিনেশনাল সার্কিট ব্লক আছে। সো Q1 থেকে D2 তে যাইতে যে ডিলে গুলো হবে, এটা কিসের কিসের সমষ্টির সমান? এটা হলো টি ওয়্যার বা ওয়্যার ডিলে প্লাস হচ্ছে টি কম। টি কম মানে হলো কম্বিনেশনাল সার্কিটের ভিতরে যে ডিলেটা হয় ওটা হলো টি কম, আর এই দুইটা ওয়্যারের মধ্যে যে ডিলেটা হচ্ছে ওটাকে আমরা নাম দিচ্ছি টি ওয়্যার। তাহলে এই যে Q1 এ ডেটা পাওয়া থেকে, Q1 এ ডেটা পাওয়া থেকে D2 তে ডেটা পাওয়ার মধ্যবর্তী যেই ডিলেটা, এটা কিসের কিসের সমষ্টি? এটা হলো টি ওয়্যার প্লাস হচ্ছে আমার টি কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে, আচ্ছা। সো এখন হলো আমরা ইয়ে পাইছি, আর ডেটা পাইলাম। সো দেখো আমার হচ্ছে এখানে ক্লক পাওয়ার পর থেকে মানে হচ্ছে আমার আহ ক্লকের প্রথম পজিটিভ এজ পাওয়া থেকে আর কি, প্রথম পজিটিভ এজ পাওয়া থেকে আমার D2 তে ডেটা আসতে যেই সময়টা লাগছে, মানে আমি এখানে একটা ক্লকের পজিটিভ এজ দিছি, পজিটিভ এজ দেওয়ার পর থেকে আমার হলো মানে এই D1 এর যে ডেটাটা আর কি, মানে D1 এর যে ডেটাটা আলটিমেটলি এই D2 তে যাইতে টোটাল যেই সময়টা লাগছে, এই এখান থেকে এই সময়টা আর কি, বেসিক্যালি এই পজিটিভ এজ থেকে, এই পজিটিভ এজ থেকে D2 তে ডেটা আসা পর্যন্ত এই যে টোটাল টাইমটা, এটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম। অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম বা AAT। সো AAT সমান সমান কি লেখা যায়? সো AAT বা অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম সমান সমান হচ্ছে T ক্লক টু কিউ প্লাস হচ্ছে T ওয়্যার প্লাস হচ্ছে T কম। সো এটা হলো আমার অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম। সো অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম আমরা কোনটাকে বলতেছি? যে ক্লকের পজিটিভ এজ থেকে D2 তে ডেটা আসা পর্যন্ত এই যে টাইমটা, এটাকে হলো অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম বলতেছি। ঠিক আছে, আচ্ছা। এখন আমার নেক্সট যেই ক্লক পালসটা, সো আমরা যদি নিচে আবার ক্লক আঁকি ওই যে আগেরটার মতো, যে আমার প্রথম ক্লক এজ কই ছিল? প্রথম ক্লক এজ ছিল এই জায়গায়। আহ, সো এখানে হচ্ছে আমার প্রথম ক্লক এজ। সো আমার নেক্সট যেই ক্লক এজটা মানে হচ্ছে আমার নেক্সট ক্লক এজটাকে অবশ্যই এই এএটির পরে হইতে হবে আর কি, যে এখান থেকে এএটির পরে হইতে হবে, বা আমরা আরেকভাবে কি লিখতে পারি, যে আমার এই এএটি, আমার যেই এএটি এইটা মাস্ট বি লেস অর ইকুয়াল টু কি ক্লকের পিরিয়ড বা হচ্ছে টি ক্লক। ঠিক আছে, সো আমার টি ক্লক কই থেকে শুরু হইতে হবে? এই যে এই ডিসটেন্সটা হলো আমার টি ক্লক, না হলে হচ্ছে ওই যে আগের মতো যে D2 তে ডেটা পাওয়ার আগে আমার হচ্ছে সেকেন্ড ক্লক এজ ট্রিগার হওয়া যাবে না। সেকেন্ড ক্লক এজকে অবশ্যই এই AAT থেকে বড় হইতে হবে, বা টি ক্লককে কি হইতে হবে? AAT থেকে বড় হইতে হবে। বাট এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি, যে আমার জাস্ট বড় হইলেই হবে না, এখানে সেট আপ টাইমের একটা ব্যাপার আছে। মানে কি? মানে হচ্ছে দেখো, আমরা যদি এই জায়গাটা একটু জুম ইন করি, সো এই জায়গায় হচ্ছে আমার কি আসছে? D2 তে ডেটা আসছে, হ্যাঁ, এখানে হচ্ছে D2 তে ডেটা আসছে। তাহলে আমরা যদি টি ক্লক এতটুকু নিই, এখানে যদি সেকেন্ড ক্লক এজটা ট্রিগার করি, এখানে যদি সেকেন্ড ক্লক এজটা ট্রিগার করি, তাহলে এই আমার মানে এখানে কি হচ্ছে, যে আমার টি ক্লক আর হলো ওই যে এই দুইটা ডিলের হচ্ছে সমান। তাহলে সমান অর ইকুয়াল যদি হয়, তাহলে কি আমার আউটপুট আসবে? আসবে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে D2 তে সেট আপ টাইম ভায়োলেশন হয়েছে। সেট আপ টাইম জিনিসটা কি আমরা বলছিলাম, যে
একটা ডি ফ্লিপ ফ্লপে মানে Q2 তে আউটপুট আসার জন্য, যে আমার এখানে যদি আমরা Q2 নেই, Q2, সো Q2 তে আউটপুট আসার শর্ত কি, যে আমার ক্লক এজ ট্রিগারিং এর আগেও কিছুক্ষণ ধরে D2 তে ওই ভ্যালুটা স্টেবল হইতে হবে। সো এখানে দেখো যে আমার সেকেন্ড ক্লক এজ, এখানে যে ক্লক এজ হইছে, ক্লক এজ আসার আগেও D2 তে সেম ভ্যালুটা স্টেবল ছিল না, এখান থেকেই ভ্যালুটা শুরু হয়েছে। সো এখানে কিন্তু সেটআপ টাইম ভায়োলেশন হয়েছে। সো আমার এই জন্য টি ক্লককে একদম মানে বরাবর থেকে শুরু করলে হবে না, আমার হচ্ছে একটু গ্যাপ দিয়ে শুরু করতে হবে। সো আমরা টি ক্লকটাকে কি করব, আর একটু বড় করতে হবে আমার, ঠিক আছে। সো বড় করে এখান থেকে হচ্ছে সেকেন্ড ক্লক এজটা নিব। কোনখান থেকে নিতে হবে, এই যে যতটুকু জায়গা আমরা রাখলাম, এটাই কি ছিল, আমাদের সেটআপ টাইম ছিল। এই যে এটা হচ্ছে যে আমাদের টি সেটআপ, টি সেটআপ। তাহলে দেখো এখন যে আমার যে জায়গায় ক্লক এজ ট্রিগার হয়েছে তার আগেও কিছুক্ষণ হচ্ছে D2 তে ভ্যালু স্টেবল ছিল। সো এখন হচ্ছে আমরা Q2 তে ঠিকমতো আউটপুট পাবো, ঠিক আছে। সো আমার Q2 তে আউটপুট পাওয়ার জন্য D2 কে ভ্যালুটা আরো কিছুক্ষণ স্টেবল থাকতে হয় না, এটাকে হলো আমরা কি বলি, টি সেটআপ বলি, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখো যে শর্তটা টোটাল কি হচ্ছে, তাহলে টি ক্লক হইলো এই পুরাটা, এই পুরাটা হচ্ছে আমার টি সিএলকে, টি ক্লক, আর এতটুকু হচ্ছে টি সেটআপ। তাহলে দেখো যে আমার এটি মাস্ট বি লেস অর ইকুয়াল টু মিনিট। আচ্ছা, so আমি এখন জিনিসগুলোকে একটু সুন্দর করে লিখি, একটা বুঝতে সুবিধা হয়। সো এই যে ইয়েটা, এটা মুছে দিই, মুছেরটা দরকার নেই। সো এটা হচ্ছে আমার টি সেটআপ, এই পুরোটা হচ্ছে টি ক্লক, আর এটা কি এটি। এই যে এই পজিটিভ এজ থেকে আমার হলো D2 তে ডেটা আসা পর্যন্ত যেই ইয়েটা ছিল, এই পুরোটা কি আমার, এই পুরোটা হচ্ছে এ টি, যে তোমার ফার্স্ট ক্লক এজ থেকে D2 তে ডেটা আসা পর্যন্ত যেই টাইমটা, সো এইটা হচ্ছে আমার এটি। এই ফার্স্ট ক্লক থেকে সেকেন্ড ক্লকের এই পুরোটা হলো আমার কি টি ক্লক, টি ক্লক। আর এতটুকু টাইম যেটা যেটা হচ্ছে আমরা রাখতেছি যে ডেটা আসার পরেও, এটা হলো টি সেটআপ। তাহলে আমাদের টোটাল শর্তটা দেখো এরকম হয় যে AAT must be less or equal to আমার টি ক্লক মাইনাস হচ্ছে টি সেটআপ, ঠিক আছে। তো এটার দিকে একটু তাকাও, তাহলে হচ্ছে বুঝতে পারবা যে আমার এই এটা, এটা হচ্ছে এএটি অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম, সেটা হচ্ছে আমার ক্লকের ফার্স্ট স্টেজ থেকে কি D2 তে ডাটা পাওয়া পর্যন্ত যেই টাইমটা, ঠিক আছে, এটা হলো এএটি। আবার ফার্স্ট ক্লক থেকে সেকেন্ড ক্লক পর্যন্ত এই যে ইয়েটা টোটালটা, এটা কি, এটা হলো ক্লকের পিরিয়ড টি ক্লক, ঠিক আছে। আর এই মাঝখানে যে গ্যাপটা আমরা রাখতেছি সেটআপ টাইমের জন্য, এটা হলো যে টি সেটআপ। তাহলে দেখো যে এটি সমান কি হচ্ছে, যে টি ক্লক মাইনাস হচ্ছে টি সেটআপ, ঠিক আছে। সো এই পাশের যেই বাম পাশে ডান পাশের যেই টার্মটা টি ক্লক মাইনাস টি সেটআপ, এটাকে বলা হয় হচ্ছে RAT বা রিকোয়ার্ড অ্যারাইভাল টাইম, ঠিক আছে। সো আমার এটি কে অলওয়েজ, অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইমকে অলওয়েজ কি হইতে হবে, রিকোয়ার্ড অ্যারাইভাল টাইমের থেকে কম হইতে হবে, ঠিক আছে। সো আমার হলো AAT মাস্ট বি অলওয়েজ লেস অর ইকুয়াল টু রিকোয়ার্ড অ্যারাইভাল টাইম, মানে আমার রিকোয়ার্ড টাইমের থেকে আগে হচ্ছে সিগন্যালকে আসতে হবে। আর এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, যে আমার RAT আর AAT এর মধ্যে যে ডিফারেন্স, মিনিট, আচ্ছা, সো এই RAT আর AAT এর মধ্যে যে ডিফারেন্সটা, বা RAT মাইনাস হচ্ছে AAT, সো এই ডিফারেন্সটাকে বলা হয় হচ্ছে স্ল্যাক, ঠিক আছে। তো আমার এই স্ল্যাক যদি পজিটিভ হয়, স্ল্যাক পজিটিভ হওয়া মানে কি, যে আমার এই যে শর্তটাকে স্যাটিসফাই করছে, যে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, তখন হচ্ছে আমরা বলবো যে টাইমিং
মানে ঠিক আছে, যে টাইমিং ইজ ওকে, মানে কোনো টাইমিং ভায়োলেশন হয় নাই, টাইমিং ওকে। বাট এই স্ল্যাকটা যদি নেগেটিভ হয়, তাহলে কি যে আমার রিকোয়ার্ড টাইমের থেকে, মানে রিকোয়ার্ড টাইম অ্যারাইভাল টাইমের থেকে কম, তখন হচ্ছে আমরা বলবো যে সার্কিটটার টাইমিং ভায়োলেশন হয়েছে, টাইমিং ভায়োলেটেড। সো এই হচ্ছে আমার মোটামুটি টাইমিং রিলেটেড বেসিক জিনিসপত্র, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে এই স্লাইডটাতে দেখানো আছে, যে এই যে অ্যারাইভাল টাইম, অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে ক্লক টু কিউ ডিলে, কম ডিলে প্লাস হচ্ছে ওয়্যার ডিলে, পিরিয়ড হচ্ছে সবগুলোর যোগফল, আর এখানে রেট আর এটি হলো ক্লক ক্যাপচার টাইম। এটা হলো খুবই ফ্যান্সি একটা টার্ম। তো এই টার্মটা হচ্ছে বেসিক্যালি এটা দিয়ে যেটা বোঝায় সেটা হলো ক্লক পিরিয়ড, মানে টি ক্লক প্লাস হচ্ছে ওয়্যার প্লাস হচ্ছে কম। সো এত কঠিন টার্ম ইউজ না করে আমরা হচ্ছে জাস্ট বলতে পারি যে আরএটি বা রিকোয়ার্ড অ্যারাইভাল টাইম সমান সমান হচ্ছে যে টি ক্লক মাইনাস হচ্ছে টি সেটআপ টাইম। সো এই হচ্ছে যে আমাদের বেসিক জিনিসপত্র। এখন হলো আমরা এসটিএ তে আসি, যে এসটিএ জিনিসটা কি। সো এসটিএ হচ্ছে যে সার্কিটের এই টাইমিং জিনিসগুলো, যেমন হচ্ছে যে আমার টাইমিং পাথ বলতে কি বোঝায়, যে এরকম অনেকগুলা পাথ থাকতে পারে আমার সার্কিটে, যে হচ্ছে ইনপুট থেকে আউটপুটে যাওয়ার। এই ডি1 থেকে আমার ইনপুট থেকে এই কিউ2 তে যাওয়ার এরকম অনেকগুলা পাথ থাকতে পারে। যেমন হচ্ছে আমরা যদি একটা খুবই ছোট এক্সাম্পল দেই, যে এখানে হচ্ছে ডি1, এখানে হচ্ছে কিউ1, আর এখানে হচ্ছে আরেকটা ডি2, হচ্ছে কিউ2, এরকম। সো এই সার্কিটে দেখো যে আমরা হচ্ছে যে এই পাথ থেকে একটা যায়, আবার হলো এই পাথ থেকে আরেকটা যায়। সো এখানে হচ্ছে দুইটা টাইমিং পাথ আছে, এটা হলো একটা, এবার হলো এটা হচ্ছে একটা। এন্ড অবশ্যই এইটা হলো বেশি ডিলে হবে এই পাথে যাইতে, কারণ দুইটা গেট আছে এখান দিয়ে। সো এরকম সকল টাইমিং পাথের কোথাও টাইমিং ভায়োলেশন হচ্ছে কিনা এটা ডিটারমাইন করি হচ্ছে আমরা স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস বা এসটি অ্যালগরিদম দিয়ে। যে হচ্ছে আমরা সবগুলা টাইমিং পাথের কি বের করব, স্ল্যাক বের করব, স্ল্যাক বের করে দেখবো যে কোনোটা নেগেটিভ হয় কিনা। সো এটা হচ্ছে পুরোটাই সফটওয়্যারের কাজ আর কি, যেগুলো হচ্ছে কেউ মানে হাতে খুব কম করে। সো এগুলো হচ্ছে পুরোটাই সফটওয়্যার বেস। স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস কিসে করি আমরা, সফটওয়্যারে। মানে একটা ফিজিক্যাল ডিজাইন কমপ্লিট করার পরে আমাদের একটা টাইমিং রিকোয়ারমেন্ট থাকে, টাইমিং রিকোয়ারমেন্ট। টাইমিং রিকোয়ারমেন্টটা কি, সাপোজ আমাদের বলে দিছে যে আমরা যে চিপটা ডিজাইন করছি ওই চিপের ক্লক স্পিড 1 GHz। সো ক্লক স্পিড 1 GHz এটা ধরে আমরা হলো এই স্ল্যাক গুলা চেক করব, সবগুলা স্ল্যাক চেক করব। সো স্ল্যাক কোনোটার যদি নেগেটিভ আসে তাহলে আমরা বলবো যে সার্কিটটার মানে হলো এই ক্লক স্পিড থাকা সম্ভব না, আমাদের ডিজাইনকে মডিফাই করতে হবে। সো এটাই হচ্ছে যে মেইনলি এসটি এর কাজ, যে এসটিএ কি করে, যে সার্কিটে কোথাও টাইমিং ভায়োলেশন হচ্ছে কিনা এটা হলো খুঁজে বের করে, ঠিক আছে। সো এখন এসটি এর ফুল ফর্ম আমরা শুরুতে দেখছিলাম, যেটা হলো স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস। সো এখন কোশ্চেন আসতে পারে যে এটা স্ট্যাটিক কেন, বা ডাইনামিক টাইমিং অ্যানালাইসিস বলতে কিছু এক্সিস্ট করে কিনা। সো স্ট্যাটিক বলতে বুঝি, স্ট্যাটিক বলে কারণ হলো এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমরা হলো কোনো এক্সাইটেশন দেই না। মানে হলো ধরো আমাদের কাছে একটা এরকম সার্কিট আছে, আমরা টাইমিং অ্যানালাইসিস করার জন্য কোনো এক্সাইটেশন দিই না। এক্সাইটেশন মানে হচ্ছে ইনপুট, মানে এখানে 1 0 দিয়ে দেখা হয় না, আমরা জাস্ট সার্কিট দেখে একটা হলো আন্দাজ করি যে কিরকম হচ্ছে ডিলে হইতে পারে। সেখানে ইনপুট ম্যাটার করে না, এই জন্য হলো এটাকে বলে স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস। কিছু টাইমিং অ্যানালাইসিস আছে যেখানে হচ্ছে ইনপুট দিয়ে দিয়ে চেক করা হয়, ওগুলাকে বলা হলো ডাইনামিক টাইমিং অ্যানালাইসিস। এন্ড ওগুলো হলো অনেক মানে আরো কষ্টসাধ্য আর কি। তো স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিসে কোনো ইনপুট বা এক্সাইটেশন দেওয়া হয় না আর কি। আচ্ছা, তো এখন এসটিএ করার জন্য আমরা সফটওয়্যারে এসটিএ করব। সো এসটিএ করার জন্য একটা ইম্পর্টেন্ট প্যারামিটার বা ইম্পর্টেন্ট টার্মিনোলজি হচ্ছে টাইমিং আর্কস। সো টাইমিং আর্কস জিনিসটা কি, সো টাইমিং আর্কস জিনিসটা হচ্ছে সাপোজ আমাদের কাছে একটা এরকম লজিক গেট আছে, হ্যাঁ, লজিক গেট আছে। সো লজিক গেট আছে, আমরা এখন কি নিয়ে কনসার্ন, আমরা কনসার্ন হচ্ছে টাইমিং নিয়ে। টাইমিং মানে হলো আমি যদি এখানে একটা সিগন্যাল দেই,
এখানে ধরো একটা সিগন্যাল দিছি, এই সিগন্যালটার এখানে আসতে কি সময় লাগবে ওইটা নিয়ে হচ্ছে আমরা কনসার্ন, ঠিক আছে। এই লজিক গেট কিভাবে কাজ করে, এখানে 1 0 দিলে এখানে যে 1 0 আসবে, আমরা এটা লজিক নিয়ে একদমই কনসার্ন না। এই মানে টাইমিং অ্যানালাইসিস এর ক্ষেত্রে যে এখানে লজিক কি হইতেছে উই ডোন্ট কেয়ার। আমরা কি কেয়ার করি, আমরা জাস্ট কেয়ার করি হচ্ছে যে এই সার্কিটে একটা ইনপুট দিলে এখানে আউটপুটটা আসতে কত সময় লাগবে, ঠিক আছে। সো তুমি একটা সফটওয়্যারের পার্সপেক্টিভে চিন্তা করো যে তুমি একটা সফটওয়্যার বানাইতেছো, সেই সফটওয়্যার দিয়ে কি করতে চাও, টাইমিং অ্যানালাইসিস করতে চাও। যে তোমাকে একটা এরকম সার্কিট দিয়ে দেওয়া হবে, এরকম হচ্ছে একটা সার্কিট দিয়ে দেওয়া হবে, তুমি ওটা টাইমিং অ্যানালাইসিস করবা। হ্যাঁ, এখন তোমার সফটওয়্যারে কি করতে হবে, এই লজিক গেটগুলো মডেল করতে হবে সফটওয়্যারের সফটওয়্যারে আর কি। যে তোমার কিছু হচ্ছে নিয়ম লিখতে হবে আর কি, যে লজিক লিখতে হবে যেটা দিয়ে কাজ করে। এটা আমরা সবাই জানি, সফটওয়্যার বানাইতে হলে আমার কিছু মডেল করতে হয় আর কি। যে এখন এই মডেলিং এর জন্য আমার কি প্রতিটা এন্ড গেটের ট্রুথ টেবিল বা লজিক ফাংশন দেওয়ার দরকার আছে টাইমিং অ্যানালাইসিস এর জন্য? কারণ এই লজিক গেট কিভাবে কাজ করে লজিক্যালি ওইটা আমার টাইমিং এ নেসেসারি না। টাইমিং এ আমার নেসেসারি কি, যে আমি যদি এখানে একটা ইনপুট দিই, ওই ইনপুটটা এখানে আসতে কি পরিমাণ সময় লাগে, এই ইনফরমেশনটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এই জন্য টাইমিং অ্যানালাইসিসে যেটা করা হয়, যে একটা লজিক গেট বা একটা লজিক ফাংশন বা ব্লক যেটাই বলো, ওটাকে হলো আমরা কি করি, ওটাকে হচ্ছে জাস্ট এরকম একটা ব্ল্যাক বক্স দিয়ে রিপ্লেস করি। ব্ল্যাক বক্স দিয়ে রিপ্লেস করে বলি হচ্ছে এটা ধরো দুইটা ইনপুট আছে আর একটা হচ্ছে আউটপুট আছে। তো আমরা যদি এখানে একটা ইনপুট দেই, এখানে সাপোজ হচ্ছে একটা হাই টু লো পালস দিছি, সো এই ইনপুটটা এই পাশে আসতে কি পরিমাণ সময় লাগে, এটাকে হচ্ছে যে বলে টাইমিং আর্ক। মানে আমাদের সফটওয়্যারে মডেলিং করার জন্য আমার এই পুরা এন্ড গেটের লজিক বা ট্রুথ টেবিল এগুলা কিছু ইনপুট দেওয়া লাগবে না, আমার জাস্ট বলা লাগবে যে এই পুরো জিনিসটা হলো একটা ব্ল্যাক বক্স। আমার জাস্ট জানা লাগবে কি, যে আমার এখানে ইনপুট দিলে এখানে আউটপুট আসতে কি সময় লাগে। সো এই জিনিসগুলোকেই বলে হচ্ছে টাইমিং আর্ক। সো টাইমিং আর্ক কি, টাইমিং আর্ক হচ্ছে একটা প্রপার্টি বলতে পারো, যেটা হলো কি ধারণ করে, টাইমিং ইনফরমেশন ধারণ করে, যে তোমার একটা জায়গায় ইনপুট দিলে আউটপুট আসতে কি পরিমাণ টাইম লাগবে। ঠিক একইভাবে এই ইনপুট থেকে এখানে আউটপুট আসতে কি পরিমাণ টাইম লাগবে, সো এটা হলো আরেকটা টাইমিং আর্ক। সো আমরা পুরো একটা লজিক গেট বা এন্ড গেটকে কি দিয়ে রিপ্লেস করতে পারি, এন্ড গেটকে আমরা হলো জাস্ট দুইটা, যদি ইনপুট দুইটা থাকে, বা আমরা হচ্ছে অনেক সময় একটা দিয়েও রিপ্লেস করতে পারি। যে পুরো একটা এন্ড গেটকে কি দিয়ে রিপ্লেস করতেছি, একটা এরকম অ্যারো দিয়ে রিপ্লেস করতেছি। এই অ্যারোটা কি, বেসিক্যালি এই অ্যারোটা হচ্ছে টাইমিং আর্ক, যেটা ডিটারমাইন করতেছে আমার এখানে যদি আমি একটা ইনপুট দিই ওইটা আউটপুটে আসতে কি পরিমাণ সময় লাগে, ঠিক আছে। সো টাইমিং আর্কের আরেকটা ব্যাপার আছে যেটা হলো ইউনিটনেস, আননেটনেস বা ইউনিটনেস, আই ডোন্ট নো, ইননেটনেস। সো ইননেটনেস কি, ইননেটনেস হচ্ছে যে একটা ইনফরমেশন বললাম টাইমিং আর্ক যে দেয়, সেটা হলো আমাদের যে কতক্ষণ লাগবে, ঠিক আছে। যে আমার এখানে যদি আমি একটা ইনপুট চেঞ্জ করি, তাহলে এই পাশে ওই চেঞ্জটা আসতে কি পরিমাণ সময় লাগে, কি পরিমাণ টাইম লাগে, এটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে পাই, টাইমিং আর্কের মাধ্যমে পাই, ঠিক আছে। এটা হলো একটা প্রপার্টি টাইমিং আর্কের। আরেকটা প্রপার্টি হচ্ছে আমি যদি এখানে একটা লো টু হাই পালস দিই, তাহলে এই পাশে কি আসবে, এই পাশেও কি লো টু হাই পালস আসবে নাকি হাই টু লো পালস আসবে। তো এই ইনফরমেশনটা আমাদের কেন দরকার, এই ইনফরমেশনটা আমাদের দরকার কারণ হচ্ছে আমরা জানি যে এই হাই টু লো যে ডিলেটা, আর লো টু হাই ডিলে আর হাই টু লো ডিলে, এই দুইটা ডিলে হচ্ছে ডিফারেন্ট হইতে পারে। আমরা হচ্ছে শুরুতে দুইটা টার্ম শিখছিলাম, টি পি এল এইচ। সো দুইটা হচ্ছে ডিফারেন্ট হইতে পারে। ডিফারেন্ট কিভাবে হয়, যদি হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং টাইম আর হচ্ছে ডিসচার্জিং টাইম যদি সমান না হয়, তখন হচ্ছে এই দুইটা টার্ম হচ্ছে ডিফারেন্ট আসবে। সো আমার হচ্ছে ইম্পর্টেন্ট কি, যে আমি যদি ইনপুটে লো টু হাই দেই, তাহলে হচ্ছে আউটপুটে লো টু হাই আসবে নাকি হাই টু লো আসবে। সো এটার বেসিসে এটাকে কয়েক ভাগে ভাগ করা হয়, পজিটিভ ইউনিট, নেগেটিভ ইউনিট, সো ওগুলো আমাদের লাগবে না। সো আমাদের জাস্ট হচ্ছে টাইমিং আর্ক জিনিসটা কি জানলেই হবে, যে টাইমিং আর্ক হচ্ছে একটা লজিক গেটের সিম্পলিফাইড মডেল, যেটা হচ্ছে আমাদের কি ইনফরমেশন দেয়, টাইমিং ইনফরমেশন দেয়, যে ইনপুট একটা সিগন্যাল ইনপুট থেকে আউটপুটে যাইতে কি পরিমাণ টাইম লাগবে, আর হচ্ছে আমার কি বলে যে কিরকম, যে লো টু হাই দিলে কি লো টু হাই আসবে নাকি লো টু হাই দিলে হাই টু লো আসবে। সো এই দুইটা ইনফরমেশন হচ্ছে আমাদেরকে টাইমিং আর্ক প্রোভাইড করে। সো টাইমিং আর্ক হচ্ছে আমাদের দুই ধরনের টাইমিং আর্ক আছে। একটা হচ্ছে যে সেল আর্ক বলে, সেল আর্ক হচ্ছে বেসিক্যালি লজিক গেটের সাথে রিলেটেড, সেল আর্ক হচ্ছে লজিক গেট। আর আরেকটা হচ্ছে যে আমাদের
নেট আর্ক, নেট আর্ক বা ওয়্যার আর্ক, নেট আর্ক বা হচ্ছে ওয়্যার আর্ক, ঠিক আছে। সো আমাদের কাছে যদি একটা এরকম লজিক সার্কিট দেওয়া থাকে যে এখানে একটা এন্ড গেট, এখানে হচ্ছে একটা ওর গেট, এখানে হচ্ছে একটা এন্ড গেট। সো সফটওয়্যারে আমরা যখন মডেলিং করব তখন হচ্ছে আমাদের এই প্রতিটা গেটের কি দেওয়া লাগবে না, ট্রুথ টেবিল দেওয়া লাগবে না বা লজিক ফাংশন এগুলো কিছুই দেওয়া ইনপুট দেওয়া লাগবে না আমাদের, কারণ এগুলো আমাদের দরকার নেই। আমাদের জাস্ট দরকার টাইমিং রিলেটেড ইনফরমেশন। তাহলে আমরা সফটওয়্যারে ইনপুট দিব কি, আসলে ইনপুট দিব হচ্ছে কতগুলো টাইমিং আরকে ইনপুট হিসেবে দিব, যে এই ওয়্যার থেকে এই ওয়্যারে যেতে যেই টাইমটা লাগে এটাকে হচ্ছে একটা টাইমিং আর্ক দিয়ে রিপ্লেস করব। আবার হচ্ছে এই গেটের ভিতরে থাকবে হলো গেট আর্ক, যে এই গেটের ইনপুট থেকে এই গেটের আউটপুটে যেতে যেই সময়টা লাগে এটা হলো যে একটা গেট আর্ক। দেন এখানে হচ্ছে আবার আরেকটা ওয়্যার আর্ক হবে, আবার আরেকটা গেট আর্ক, আবার আরেকটা নেট আর্ক বা ওয়্যার আর্ক, দেন আবার হচ্ছে আরেকটা সেল আর্ক। সো আমার টোটাল যে টাইমটা লাগবে যে এইখান থেকে একটা সিগন্যালকে ওইখানে যাইতে, সো টি ইজ ইকুয়াল টু সবগুলা টাইমিং আর্কের যোগফল। সো এভাবে হচ্ছে আমরা একটা মানে সফটওয়্যারে একটা টাইমিং অ্যানালাইসিস এর জন্য সার্কিটকে সিম্পলিফাই করতে পারি টাইমিং আর্ক দিয়ে। সো টাইমিং আর্ক জিনিসটা কি, একটা লজিক সার্কিটের রিপ্লেসমেন্ট যেটা হচ্ছে শুধুমাত্র টাইমিং ইনফরমেশন বহন করে, কোনো লজিক ইনফরমেশন আর কি দরকার নাই আবার। তো আরেকটা জিনিস হচ্ছে যে সেল আর্ক, সেল আর্ক দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে কম্বিনেশনালের জন্য, আর একটা হচ্ছে যে আমার সিকোয়েন্সিয়ালের জন্য। সো কম্বিনেশনাল সার্কিট যদি আমরা একটা দেখি যে আমাদের হলো একটা সাপোজ এন্ড গেট, ঠিক আছে। সো এন্ড গেটে আমার কি কি টাইমিং ইনফরমেশন লাগবে, দুইটা টাইমিং ইনফরমেশন লাগতে পারে, যে এই ইনপুট থেকে আউটপুট এখানে আসতে কি টাইম লাগবে, সো এটা হলো একটা টাইমিং আর্ক। দেন হলো আরেকটা হইতে পারে যে এই ইনপুট থেকে এখানে আউটপুট আসতে কি পরিমাণ টাইম লাগবে, এটা হচ্ছে আরেকটা টাইমিং আর্ক। সো ইউজুয়ালি দুইটার মধ্যে ডিফারেন্স থাকে না, সো একটা টাইমিং আর্ক দিয়ে দেখানো যায়। সো কম্বিনেশনাল সার্কিটের জন্য টাইমিং আর্ক গুলো খুবই সিম্পলিফাইড। বাট আমরা যদি একটা সিকোয়েন্সিয়াল সার্কিট চিন্তা করি, সাপোজ হচ্ছে একটা ওই যে ডি ফ্লিপ ফ্লপের কথা চিন্তা করো। সো এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে কিউ, এখানে হচ্ছে ক্লক, এখানে আরো দুইটা পিন থাকে, একটা হলো রিসেট পিন আর একটা হচ্ছে সেট পিন। সো আমি যদি হচ্ছে এখন এই সিকোয়েন্সিয়াল সার্কিটটাকে টাইমিং আর্ক দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে আমাদের কি কি ইনফরমেশন লাগবে। টাইমিং আর্ক মানেই হচ্ছে টাইমিং এর জন্য রিকোয়ার্ড ইনফরমেশন, সেটা মাথায় রাখবো। সো আমার কি কি ইনফরমেশন লাগতেছে, এই যে ক্লক থেকে কিউতে ইনফরমেশন যাইতে একটা ডিলে হয় আমরা জানি, ওই যে ক্লক টু কিউ ডিলে ছিল, সো এরকম একটা টাইমিং আর্ক লাগবে আমাদের। দেন আরেকটা টাইমিং আর্ক লাগবে যেটা হচ্ছে আমার ক্লক থেকে ডিতে। সো এটা এই এখানে কি ইনফরমেশন আছে, এখানে হচ্ছে সেট আপ এন্ড হোল্ড ইনফরমেশন গুলো থাকে। সো সেট আপ এন্ড হোল্ড ইনফো, সো আমরা জানি সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে এই সেট আপ এন্ড হোল্ড খুবই ইনফরমেশন, মানে টাইমিং অ্যানালাইসিস করার জন্য বা হচ্ছে স্ল্যাক অ্যানালাইসিস করার জন্য হচ্ছে সেট আপ এন্ড হোল্ড ইনফো খুবই ইম্পর্টেন্ট। সো সফটওয়্যারকে আমার কোনোভাবে সেট আপ এন্ড হোল্ড ইনফোটা দিতে হবে। সো এই সেট আপ এন্ড হোল্ড ইনফোটা আমরা দেই হচ্ছে এই ক্লক টু ডি টাইমিং আর্কের মাধ্যমে, ঠিক আছে। দেন হচ্ছে রিসেটের এদিকেও কিছু টাইমিং আর্ক থাকে, আরো কিছু জিনিসপত্র লাগে অ্যানালাইসিস এর জন্য, যেমন ক্লক টু রিসেট, দেন হচ্ছে রিসেট টু সেট, ওগুলো অনেক কমপ্লিকেটেড, সো ওগুলা নিয়ে আমরা আলোচনা করব না। সো আমাদের হচ্ছে আপাতত এই দুইটা জিনিস জানলেই হবে। যে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে দুইটা টাইমিং আর্ক লাগে, একটা হচ্ছে যে ক্লক টু কিউ ডিলে, আর একটা হচ্ছে যে ক্লক টু ডি ডিলে, যেটা হলো সেট আপ আর হোল্ড ইনফরমেশন, সেট আপ এন্ড হোল্ড টাইমিংটা ধারণ করে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা যদি টোটাল জিনিসটা সামারাইজ করি, যে আমরা হচ্ছে কি কি শিখলাম এসটিএ তে প্রথমে আমরা বেসিক কিছু জিনিস শিখছি, যেমন হলো এটি প্রথমে শিখছি হচ্ছে যে ওই যে সেট আপ এন্ড হোল্ড ডিলে কি জিনিস, সেট আপ এন্ড হোল্ড ডিলে শিখছি ফার্স্টে। দেন হলো আমরা শিখছি হচ্ছে অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম আর হলো রিকোয়ার্ড অ্যারাইভাল টাইম, আমরা শিখছি স্ল্যাক। দেন হচ্ছে আমরা লাস্টলি শিখছি কি, যে টাইমিং আর্ক। সো টাইমিং আর্ক জিনিসটা কি, টাইমিং আর্ক হচ্ছে টাইমিং রিলেটেড ইনফরমেশন, যে একটা টাইমিং রিলেটেড ইনফো, যে আমরা যদি একটা গেটকে বা একটা যে কোনো ব্লককে, একটা ব্লকের যদি শুধু টাইমিং ইনফরমেশন জানতে চাই তাহলে আমাদের কি কি লাগবে, এটাই হচ্ছে বেসিক্যালি টাইমিং আর্ক। এই, সো এই হচ্ছে আমাদের টোটাল
STA